ডেমো ক্লাস আসলে আমাকে দেওয়ার প্রয়োজন নাই, তারপরেও আমি ডেমো ক্লাস দিচ্ছি। অনেকেই আমাকে চেনে না, আবার আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে চেনেন ইকোনমিক্স হোম ইউটিউব চ্যানেলের কল্যাণে। আমি 2019 সাল থেকে চ্যানেল পরিচালনা করে আসছি, অনেক ক্লাস দিয়েছি। যারা এখন মাস্টার্স কমপ্লিট তারা 19 সালে খেয়াল করে দেখেন কোথায় পড়ালেখা করতেন, কোন লেভেলে, অনার্সের কোন ইয়ার। তো আমাকে অনেকেই চেনেন আপনাদের মধ্যে, আবার অনেকেই চেনেন না। তো আমি এই কোর্স, আবারও বলছি, এই কোর্স শুরু করছি আমি আগেই। যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোর ভিডিও রেকর্ড গোছানো ভাবে পাবেন, একদম পরিপাটি ভাবে পাবেন। ওই রেকর্ড গুলো দেখতে গিয়ে আপনাদের কারো কোথাও সমস্যা, টপিক বুঝতে সমস্যা, আমাকে নক দিবেন, আমি এক্সট্রা ক্লাস নিব ওই টপিকের ওপর। এরকম 2-4 জনের টপিক যখন অ্যাড হবে, যে এক একজনের এক এক সমস্যা, সেগুলোর উপর আমি এক্সট্রা ক্লাস নিব। তবে আমার বিশ্বাস সমস্যা হবে না, ঠিক আছে? 5% সমস্যা হতে পারে। আমি এত সুন্দর করে ভাঙায় ভাঙায় দেখাইছি, সমস্যা হওয়ার কথা নয়। আমরা শুরু করেছি আলোচনা, এই একটা ক্লাসকে দুইটা ক্লাস নিয়েছি আমরা, নতুন একটা অধ্যায়, সেটা হচ্ছে ব্যয় ও আয় তত্ত্ব। তো এই অধ্যায়ের আলোচনাটা না মিস করলে, যদি আমরা না করি, যেটা গ্যাপ হয়েছে সেটা আমি আজকে পোষায় দেবো ডেমো ক্লাসের মাধ্যমে। যারা আপনারা ভর্তি হবেন তাহলে তারা সামনের ক্লাস থেকে সুন্দর করে অ্যাডজাস্ট হতে পারবেন। ব্যয় ও আয় তত্ত্ব। Cost and revenue, the theory of cost and revenue, বা cost and revenue theory। সবাই খেয়াল করি, আমরা কি জানি? পিতে প্রাইস মানে কি? দাম। পিতে প্রাইস মানে কি? দাম। কিউতে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। সাথে সাথে সবাই ভালো করে পড়ে নেবেন। আরতে কি? রেভিনিউ। আরতে রেভিনিউ মানে কি? আয়। সিতে কস্ট। কস্ট মানে হচ্ছে ব্যয় বা খরচ। এগুলো প্রত্যেকটা টপিক আমি বোঝাবো, আমি গ্রাফ দেখাবো সুন্দর করে। এই 40-45 মিনিট অনেক কিছু পড়াবো আমি। একটু ধৈর্য সহকারে থাকবেন, না বুঝলে রেসপন্স করবেন, আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো। টিআর, টোটাল রেভিনিউ। টিতে টোটাল, আরতে রেভিনিউ মানে কি? মোট আয়। টিআর টোটাল রেভিনিউ মানে কি? মোট আয়। এআর, এতে অ্যাভারেজ, আরতে রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ মানে কি? গড় আয়। এমআর, এমআরতে হচ্ছে মার্জিনাল, আরতে রেভিনিউ। রেভিনিউতে লিখলাম, ডট ডট দিয়ে চালাই দিলাম, প্রান্তিক আয়। তারপরে আসবেন টিসি। টিতে টোটাল, সিতে কস্ট, মোট ব্যয়। এতে অ্যাভারেজ, সিতে কস্ট, অ্যাভারেজ কস্ট, গড় ব্যয়। আমি আপনাদের সপ্তাহে 3 দিন ক্লাস নিচ্ছি, আপনাদের দিক বিবেচনা করে আমি 4 দিনেও যেতে পারি, ঠিক আছে? এর পরে যদি বেশি ক্লাস, হঠাৎ করে যদি কোনো কারণে যে পরীক্ষার ডেট হয়, দেখা গেল 1 মাস পর ডেট হয়ে গেছে, তখন যদি বাড়ায় দেওয়া লাগে বাড়ায় দেবো ইনশাল্লাহ। এ টু জেড আমি সুন্দর করে গোছায় দেবো। মার্জিনাল কস্ট। এমতে মার্জিনাল, সিতে কস্ট। মার্জিনাল কস্ট মানে কি? প্রান্তিক ব্যয় বা প্রান্তিক খরচ। প্রান্তিক ব্যয় বা প্রান্তিক খরচ। এমতে মার্জিনাল, সিতে কস্ট। প্রান্তিক ব্যয় বা প্রান্তিক খরচ। টিএফসি, টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির ব্যয়। টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির খরচ বা মোট স্থির ব্যয়। এএফসি, অ্যাভারেজ ফিক্সড কস্ট, গড় স্থির ব্যয়। টিভিসি, টোটাল ভেরিয়েবল কস্ট, অর্থ হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় বা মোট পরিবর্তনীয় ব্যয়। মোট পরিবর্তনীয় ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়। এভিসি, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, গড় পরিবর্তনীয় ব্যয়। গড় পরিবর্তনীয় ব্যয়। আপনারা যারা কোর্সে ভর্তি হন, এই ক্লাসগুলো যেগুলো আমি নেই সেগুলো আবার ভিডিও রেকর্ড, জুমে রেকর্ড হচ্ছে অলরেডি। এই রেকর্ড গুলো আবার আমি একটা গ্রুপ ক্রিয়েট করে আপলোড করি, যেটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আপনারা দেখতে পাবেন। পরীক্ষা অবধি আপনারা বারবার দেখতে পারবেন, যখন যেখানে সমস্যা, গোছানো পরিপাটি।
অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তন হবে। এক নজরে দেখে নেন আবার, এগুলো তো আপনাদের পড়া আছে, আপনারা পড়ালেখা করে আসছেন। তারপরে ধরে নেবেন আমি আবার A to Z একদম জিরো থেকে শিখবো, বেসিক। ইনশাল্লাহ খুব ভালো শিখবেন। দেখি, দেখেন, টিএফসি, টিতে টোটাল, এতে ফিক্সড, সিতে কস্ট। টোটাল ফিক্সড কস্ট মোট স্থির ব্যয়। এএফসি, এতে অ্যাভারেজ, এতে ফিক্সড, সিতে কস্ট। অ্যাভারেজ ফিক্সড কস্ট, গড় স্থির ব্যয়। টিভিসি, টোটাল ভেরিয়েবল কস্ট, টিতে টোটাল, ভিতে ভেরিয়েবল, সিতে কস্ট। এইভাবে মাথায় নেন। আশা করি আপনাদের এগুলা কারো সমস্যা নাই, এগুলো জানা আছে। আমি এগুলো বোঝাবো, প্রত্যেকটা টপিক আমি এখানে বোঝাবো, খেয়াল করেন। ধরে নেন এখানেই দেখাচ্ছি, ধরি অ্যাভারেজ কস্ট ইজ ইকুয়াল ফর, অ্যাভারেজ কস্ট মানে কি? গড় ব্যয়। এসিতে কি? অ্যাভারেজ কস্ট, গড় ব্যয়। গড় ব্যয় মানে কি? প্রতিটা উৎপাদনের ক্ষেত্রে ব্যয় বা একটা উৎপাদনের ক্ষেত্রে ব্যয়। মনে করেন আমি বল পেন উৎপাদন করতেছি, বল পেন উৎপাদন করতে গিয়ে প্রতিটা বল পেনের ক্ষেত্রে আমার ব্যয় হচ্ছে 4 টাকা করে। আমি 10টা বল পেন উৎপাদন করেছি, কোয়ান্টিটি হচ্ছে 10। তাহলে টোটাল কস্ট কি হবে রে? দেখো তো দেখি, অ্যাভারেজ কস্ট গুণ কোয়ান্টিটি, টিসি টোটাল কস্ট ইজ ইকুয়াল অ্যাভারেজ কস্ট গুণ কোয়ান্টিটি। অ্যাভারেজ কস্ট কত? 4, কোয়ান্টিটি কত? 10। কোয়ান্টিটি কে মানে কি? এখানে উৎপাদনের পরিমাণ বোঝাচ্ছে। কিউ দ্বারা কোয়ান্টিটি মানে পরিমাণ বোঝায়। যখন উৎপাদন করব তখন উৎপাদনের পরিমাণ, যখন কিনতে যাব তখন চাহিদার পরিমাণ, যখন বিক্রি করতে যাব তখন বিক্রয়ের পরিমাণ বা যোগানের পরিমাণ। এখন আমি উৎপাদন করতেছি, কিউ দ্বারা এখানে উৎপাদনের পরিমাণ বোঝাবে। একটা উৎপাদন করতে আমার ব্যয় হয়েছে, গড় ব্যয় মানে কি? প্রতিটার ক্ষেত্রে ব্যয়। একটার ক্ষেত্রে ব্যয় বা প্রতিটার ক্ষেত্রে ব্যয় হচ্ছে 4 টাকা। আমি উৎপাদন করেছি 10টা, তাহলে মোট ব্যয় কত হবে? 40 টাকা। অ্যাভারেজ কস্ট, গড় ব্যয়। মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ। মোট ব্যয় কত? 40, মোট উৎপাদনের পরিমাণ কত? 10, তাহলে গড়ে ব্যয় কত হবে? 4 টাকা। প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট, 10টা উৎপাদন করে কত টাকা খরচ হয়েছে আমার? 40 টাকা। যদি আমি 11টা উৎপাদন করি তাহলে আমার ব্যয় হবে 44 টাকা। ধরে নিচ্ছি কাল্পনিক মান এগুলো আমরা। কোয়ান্টিটি, টোটাল কস্ট, 10টার ক্ষেত্রে 40 আর 11টার ক্ষেত্রে হচ্ছে 44। তাহলে উৎপাদনের পরিমাণ একটা বাড়াইলাম, মোট ব্যয় কত বাড়লো? 4 টাকা বাড়লো। এটাই হচ্ছে প্রান্তিক ব্যয়। খেয়াল করি, ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ, ডেল্টা বা ডেল দ্বারা পরিবর্তন বোঝায় ইকোনমিক্সে। এই ত্রিভুজের মতো চিহ্নটা, এটাকে আমরা কি বলি? ডেল্টা বা ডেল। এটা দ্বারা কি বোঝায়? পরিবর্তন বোঝায়। ডেল্টা বা ডেল দ্বারা পরিবর্তন বোঝায়। তাহলে মার্জিনাল কস্ট, ডেল্টা টিসি বা ডেল্টা কিউ। এক কথায়, বাড়তি একটা উৎপাদন করলে মোট ব্যয় যতটুকু বাড়ে, একটা নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের অতিরিক্ত 1 একক উৎপাদন করা হলে মোট ব্যয় যতটুকু বাড়ে তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। তাহলে উৎপাদনের পরিমাণ একটা বাড়াইলাম, মোট ব্যয় 4 টাকা বাড়ছে, ওটাই হলো প্রান্তিক ব্যয়। দেখো, ডেল্টা কিউ, নতুন কোয়ান্টিটি থেকে আগের কোয়ান্টিটি বিয়োগ, 11 বিয়োগ 10। ডেল্টা টিসি, নতুন টিসি থেকে আগের টিসি বিয়োগ। তাহলে কি দাঁড়াচ্ছে? 4/1 ইজ ইকুয়াল 4। আশা করি আপনারা বুঝেছেন। যে কোনো কিছুর পরিবর্তন বের করতে চাইলে পরের মান বা নতুন মান থেকে আগের মান নিয়ে, কোয়ান্টিটি, ডেল্টা কোয়ান্টিটি মানে কি? নতুন কোয়ান্টিটি বিয়োগ আগের কোয়ান্টিটি। ডেল্টা টিসি বলতে কি? নতুন টিসি বিয়োগ আগের টিসি। এরপরে আমরা মোট আয় মোট ব্যয়টা দেখবো, সবাই খেয়াল করি মনোযোগ সহকারে। দেখেন, আমরা, আমি উৎপাদন করলাম বা আপনি উৎপাদন করলেন, এখন বিক্রি করবেন। বিক্রি করলে কি হবে? আয় হবে। বিক্রি করলে হবে আয়। খেয়াল করি সবাই, বিক্রি করলে হবে আয়। ধরি প্রাইস, পিতে প্রাইস মানে কি? দাম। একটার দাম হচ্ছে 5 টাকা করে, বিক্রি করতে গিয়ে আমি দাম পাচ্ছি পার পিস 5 টাকা। প্রাইস, পিতে প্রাইস মানে দাম বা মূল্য। আর কোয়ান্টিটি হচ্ছে 10টা, বিক্রয়ের পরিমাণ হচ্ছে 10টা। তাহলে টিআর ইজ ইকুয়াল প্রাইস গুণ কোয়ান্টিটি। প্রাইস কত? 5, কোয়ান্টিটি কত? 10। তাহলে কত হবে? 5 10 এ 50। অ্যাভারেজ রেভিনিউ, গড় আয়। মোট আয়কে মোট বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ। মোট আয় কত? 50, মোট বিক্রি কটা করছি? 10টা। তাহলে প্রতিটার ক্ষেত্রে আয় কত হবে? 5 টাকার সমান। একটার দাম গুণ মোট বিক্রয়ের পরিমাণ, প্রাইস গুণ কোয়ান্টিটি। এগুলো কিন্তু প্রত্যেকটাই সূত্র আমাদের সামনে কাজে লাগবে চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ে তো লাগবেই, ব্যয় ও আয়তত্ত্ব অধ্যায়, প্লাস আমরা বাজার অধ্যায় যখন আলোচনা করব, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তখন আমাদের A to Z লাগবে। তো দেখো, টিআর, টোটাল রেভিনিউ, মোট আয়, একটার দাম গুণ মোট বিক্রয়ের পরিমাণ। একটার দাম 5 টাকা, মোট বিক্রি করছি 10টা, তাহলে মোট আয় কত হবে? 5 10 এ 50। অ্যাভারেজ রেভিনিউ, গড় আয়।
মোট আয়কে মোট বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ। মোট আয় কত? 50। মোট বিক্রি কটা করতেছি? 10টা। তাহলে গড়ে আয় কত আসবে? 5 টাকা। মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয়। 10টা বিক্রি করে 50 টাকা পাচ্ছেন না, 11টা বিক্রি করলে কত টাকা পাবেন? 55 টাকা মনে করেন। বাড়তি একটা বিক্রি করে মোট আয় কত বললো? 50 থেকে 55 গেছে, বাড়ছে কত? 5 টাকা। এটাই হচ্ছে প্রান্তিক ব্যয়, যে প্রান্তিক আয় সরি, ডেল্টা টি আর বাই ডেল্টা কিউ। খেয়াল করি, কোয়ান্টিটি টি আর। 10টা বিক্রি করে 50 টাকা পাচ্ছেন আর 11টা বিক্রি করে পাচ্ছেন 55 টাকা। তাহলে ডেল্টা কোয়ান্টিটির পরিবর্তন, নতুন কোয়ান্টিটি বিয়োগ আগের কোয়ান্টিটি। ডেল্টা টিআর ইজ ইকুয়াল নতুন টিআর বিয়োগ আগের টিআর। 5/1 ইজ ইকুয়াল 5। আপনারা এখানে অনেকেই মেধাবী আছেন, হাতের নাগালের এই চাকরিটাকে হাতছাড়া করবেন না। আমার গাইডলাইনে থাকেন বা না থাকেন বা অন্য কারো গাইডলাইনে থাকেন, থাকতে হবে, যে কোনো এক্সপার্টের কাছেই থাকতে হবে। তাহলে পড়ালেখার চার্ম থাকবে প্রতি মুহূর্তে। আমি যদি আমার এখান থেকেই বলি, আজকে যে টপিক গুলা পড়াবো, মনে করেন একটা ক্লাস আপনারা আমার কাছে ভর্তি হয়েছেন বা আমার কোর্স করতেছেন, আমি অনেকগুলা টপিক পড়াইলাম একটা ক্লাসে। সেই টপিক গুলো পড়ার একটা চাপ থাকবে, আগামীকাল আপনারা কমপ্লিট করবেন। এর বাহিরেও আপনারা আরো নিজের মস্তিষ্ক থেকে মাথা থেকে যেটা কাজ করবে যে আমার এই পড়াগুলো পড়া উচিত, এগুলো পড়বেন। আমি যেভাবে যেভাবে চলতে বলবো সেভাবে চলবেন, বা আমার মতো আরেকজন মেন্টর, যাকে মেন্টর মনে করবেন, তিনিও আপনাকে দিক নির্দেশনা দেবেন। একটা চাপে থাকবেন, ঠিক আছে? পড়ালেখা করবেন। যদি এটা আগের আমলের চাকরি থাকতো, 25 থেকে 30 লক্ষ টাকা দিয়ে চাকরিতে নেওয়া লাগবে। আর আপনার মেধা আছে, আপনি পারবেন তা নয়, কাজে লাগাইতে হবে। কারণ বেসিক বুঝে, আপনি হয়তো বা মাস্টার্স কমপ্লিট করছেন 2 বছর, হয় ফার্স্ট ইয়ারের বেসিক সব ভুলে গেছেন, বা একাডেমিক লাইফে আমরা ওইভাবে পড়ালেখা করি না, জাস্ট পরীক্ষা ভালো দেবো এরকম অনেকের আছে। মেধা আছে, কাজে লাগাই, সবাই সিরিয়াসলি পড়ালেখা করি, ঠিক আছে, নিয়মিত হই। তাহলে আমি মনে করি খুব সুন্দরভাবে আপনারা একদম ইজিলি এটা ধরতে পারবেন। নবম গ্রেডের চাকরি সোনার হরিণ এটা, ঠিক আছে? এবং চাকরিটা আপনারা ধরে থাকেন, 5-10 বছরের মধ্যে জাতীয়করণ হয়ে যাবে সকল প্রতিষ্ঠান, ঠিক আছে? তখন দেখা যাবে গেল যে আপনারা কোন পর্যায়ে চলে গেছে। তো আমি মনে করি মিস করবেন না। দেখি এটা কি পাইলাম আমরা, প্রান্তিকা কত পাইলাম? 5 টাকা। এখন দেখেন এখানে আমরা এখন দেখবো মোট স্থির ব্যয়, গড় স্থির ব্যয়, তারপরে মোট পরিবর্তনীয় ব্যয়, গড় পরিবর্তনীয় ব্যয়। আনমিউট পজিশনে কে আছে দেখেন তো একটু, কেউ নাম বলেন তো, এটা কে বলতে পারেন, দেখতে পারেন কে আনমিউট আছে, বুঝতে পারেন কি এগুলা? কেউ আনমিউট থাকবেন না। আমি শিক্ষক মানুষ, আমি বলবেন উৎপাদন করব বা কলম উৎপাদন করব। তো আমার কলম উৎপাদন করতে গিয়ে কি করতে হবে? আচ্ছা ওটা পরে আসতেছে, আমি আগে এগুলার চিত্র দেখাই। যেগুলো দেখলাম আমরা, এগুলোর চিত্র দেখি। দেখেন এসিও এমসি রেখাটা কিভাবে আসে। এই এসিও এমসি রেখা আপনারা সবসময় ব্যবহার করবেন। এসিও এমসি রেখা, ইকোনমিক্স এর চিত্র না আঁকলে স্টুডেন্টরা মজা পায় না। দেখেন আমি সামঞ্জস্য রেখে মান নেব, কোয়ান্টিটি টিসি, এসি ইকুয়াল টিসি ভাগ কিউ, টিসি ভাগ কিউ। আর এমসি আমরা বের করবো ডেল টিসি বাই ডেল কিউ, বা এমসি এমনিও বের করা যায়, সূত্র ছাড়াও আমরা বের করতে পারবো। মনে করেন একটা দ্রব্য উৎপাদন করলাম আমি, 10 টাকা খরচ হইলো। প্রথমটার ক্ষেত্রে কিন্তু আমার পেরেশান গেছে, অ্যারেঞ্জ করা বা স্থির ব্যয় আছে। দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু স্থির ব্যয় আর ব্যয় করতে হয়নি। মনে করো মেশিন কিনলাম আমি, বা উৎপাদন করলাম বা অ্যারেঞ্জ করলাম, সবকিছু একটা খরচ হয়েছে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে কিন্তু এই খরচটা আর হয়নি, সব রেডি আছে, জাস্ট আমি বাড়তি উৎপাদনের জন্য বাড়তি কি র মেটেরিয়ালস নিলাম বা লেবার একটু বাড়াইলাম, এই কারণে খরচ একটু বাড়বে। একটার ক্ষেত্রে মোট ব্যয় হচ্ছে 10 টাকা, দুইটার ক্ষেত্রে মোট ব্যয় ধরলাম 16 টাকা, তিনটার ক্ষেত্রে বৃদ্ধির হারটা আরো কমবে, 18 টাকা, চারটার ক্ষেত্রে 24 টাকা আবার বাড়া শুরু হলো। ধারণ ক্ষমতা যদি 3টা পর্যন্ত আমি 4টা উৎপাদন করতে চাই, তাহলে আমার আবার স্থির ব্যয়ের ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। 5টার ক্ষেত্রে 40 টাকা, 6টার ক্ষেত্রে 60 টাকা। আপনারা আজীবন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজারে যে চিত্রগুলো আঁকছেন, যে এটা এমসি রেখা, এটা এসি রেখা, ঠিক আছে, কিভাবে কিভাবে আসলো আগে আমাদেরকে দেখতে হবে, তারপরে আমরা এই ব্যাখ্যায় যাব, ঠিক আছে? এই অধ্যায়ে এই আলোচনাগুলো পাচ্ছেন। খেয়াল করি এগুলো সামঞ্জস্য রেখে এই মানগুলো আমি নিয়েছি। এখন আমি যদি গড় ব্যয় বের করতে চাই, মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ। একটা যখন উৎপাদন করি তখন মোট ব্যয় কত? 10, 10/1, টিসি ভাগ কোয়ান্টিটি কত হবে? 10, 16/2,
কত হবে 8, 18/3 কত হবে 6, 24/4 6, 40/5 এ যান। টোটাল কস্ট হলো 40 আর কোয়ান্টিটি হচ্ছে 5, 40/5 8, 60/6 কত হবে 10। 6টা উৎপাদনের ক্ষেত্রে কোয়ান্টিটি যখন 6, উৎপাদনের পরিমাণ যখন 6, তখন টোটাল কস্ট হচ্ছে 60। টোটাল কস্ট ভাগ কোয়ান্টিটি 10 কে 6টা উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় হচ্ছে 60/6 কত হবে 10। মার্জিনাল কস্ট খেয়াল করি, প্রথমটা উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় 10। প্রান্তিক ব্যয় দ্বারা বোঝায় প্রতিটা উৎপাদনের ক্ষেত্রে যে ব্যয় সেটাই প্রান্তিক ব্যয়। প্রথমটা উৎপাদনের ক্ষেত্রে ব্যয় কত 10 টাকা, ওটাই প্রান্তিক ব্যয়। দ্বিতীয়টা উৎপাদন করে মোট ব্যয় আগের থেকে কত বাড়ছে 6 টাকা। তার মানে কি প্রথমটার ক্ষেত্রে 10 আর দ্বিতীয়টার ক্ষেত্রে খরচ হয়েছে 6। তাহলে দ্বিতীয়টা থেকে যে ব্যয়, দ্বিতীয়টা উৎপাদন করতে যে ব্যয় সেটাই প্রান্তিক ব্যয়। এক কথায় উৎপাদনের পরিমাণ বাড়ালে মোট ব্যয় যতটুকু বাড়ে, কত বাড়ছে 6 বাড়ছে, এটাই হচ্ছে প্রান্তিক ব্যয়। আবার উৎপাদনের পরিমাণ একটা বাড়াইলাম, মোট ব্যয় কত বাড়ছে 2, এটাই প্রান্তিক ব্যয়। 3টা থেকে 4টায় আসছে, মোট ব্যয় কত বাড়ছে 6, এটাই প্রান্তিক ব্যয়। 4টা থেকে 5টায় আসছে উৎপাদনের পরিমাণ, তখন মোট ব্যয় কত বাড়ছে 16, এটাই প্রান্তিক ব্যয়। 5টা থেকে 6টায় আসছি, মোট ব্যয় কত বাড়ছে 20, এটাই প্রান্তিক ব্যয়। আশা করি আপনারা বুঝেছেন। এখন আমি যদি আপনাদেরকে এসি রেখা দেখাই, দেখেন কিভাবে আসে ইউ আকৃতি। এদিকে কোয়ান্টিটি আর এদিকে হচ্ছে এসি। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে গড় ব্যয়, অ্যাভারেজ কস্ট। কথায় না লিখে সাংকেতিক ভাবে দেখাচ্ছি জাস্ট। কোয়ান্টিটি আর এসি। কোয়ান্টিটি কত পর্যন্ত আছে 6 পর্যন্ত। 1, 2, 3, 4, 5, 6, 2, 3, 4, 5, 6। উৎপাদনের পরিমাণ কি গড় ব্যয় কত আছে সর্বোচ্চ 10 পর্যন্ত। ভূমি অক্ষে একটা স্পেস যতটুকু নেব, প্রতিটা স্পেস একই মাপে নিতে হবে। এতটুকু যদি 1 হয়, আর একটা একই মাপ মানে 2, আর একটা একই মাপ মানে 3, এগুলো আপনারা জানেন। গড় ব্যয় সর্বোচ্চ কত আছে 10, 2, 4, 6, 8, 10, 4, 6, 8, 10। একটা যখন উৎপাদন করি তখন গড় ব্যয় কত 10। 1 একক উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় হচ্ছে 10। 2 একক উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় বা এভারেজ কস্ট কত 8। 3 একক উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় বা এভারেজ কস্ট হচ্ছে 6, 6। 4টার ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে হলো গড় ব্যয় 6। 4 একক উৎপাদনের ক্ষেত্রেও গড় ব্যয় 6। 5 একক উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় 8। 6 একক উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় 10। এই যে বিন্দু সমূহ পাইলাম আমরা, এই বিন্দু সমূহ সংযোগ করে যে রেখাটা পাচ্ছি, ফ্রি হাতে করতেছি, একটু নির্দিষ্ট হতে পারে। এই বিন্দু সমূহ সংযোগ করে যে রেখাটা পেলাম, এটাই হলো গড় ব্যয় রেখা। আমরা বা আপনারা সবসময় বাজারে চিত্র আঁকতে গিয়ে গড় ব্যয় রেখা এমনি করে আঁকছেন, কোথা থেকে আসে এইভাবে আসে। কেন ইউ আকৃতি হয়, ইউ আকৃতির হয়, এটা আলাদা কোশ্চেন, আলাদা অ্যান্সার, ওটাও আলোচনা হবে আজকে না হলেও সামনে কোনো ক্লাসে। আমরা দেখালাম কিভাবে ইউ আকৃতির হয়, এইভাবেই গড় ব্যয় রেখা এসি রেখা হয় ইউ আকৃতির। এখন আপনারা দেখবেন এমসি রেখা, মার্জিনাল কস্ট, এমসি রেখা, মার্জিনাল কস্ট খেয়াল করি। এদিকে কি ভূমি অক্ষে কোয়ান্টিটি, লম্ব অক্ষে মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়। আমরা মার্জিনাল কস্ট কার্ভ রেখা আঁকবো, এমসি রেখা। দেখেন 1, 2, 3, 4, 5, 6। ভূমি অক্ষে উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ, লম্ব অক্ষে মার্জিনাল কস্ট। উৎপাদনের পরিমাণ আমাদের সর্বোচ্চ কত আছে 6 একক পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6। প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট কত আছে, সর্বোচ্চ মান হচ্ছে 10। খেয়াল করি 5 না, সর্বোচ্চ মান 20। 5, 10, 15, 20। দেখেন একটা মাপ আমি যে মাপে নিয়েছি, একটা স্পেস, প্রত্যেকটা স্পেস আমি একই মাপে নিয়েছি। এতটুকু যদি 5 লিখে আর একটা স্পেস আরো 5, 5 আর 5 10, আর 5 15, আর 5 20। একটা যখন উৎপাদন করি তখন মার্জিনাল কস্ট কত 10। 1 একক উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে 10। 2 একক উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে 6, এই যে 5 আর 1 6। 3 একক উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে 2। 2 হবে এই যে 1, 2 এই জায়গায়, 1, 2, 3, 4, 5 এরকম করতে হবে। 4 একক উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে 6। 4 একক উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে 6। 5 একক উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে 16, এই জায়গাটায় আসবে। 6 এককের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে 20।
এই যে বিন্দু সমূহ পাইলাম, এই বিন্দু সমূহ সংযোগ করে যে রেখাটা পাইলাম এটি হচ্ছে, আমি ফ্রি হাতে করতেছি, একটু বাঁকা শেপ হতে পারে, আপনারা মেনে নেবেন। এদিকে স্পেস একটু ঘাটতি পড়ে গেছে, অ্যাকচুয়ালি রেখাটা আসবে ওই একই ভাবে আসবে, এমন করে আসবে, এইরকম হবে রেখাটা। আপনারা অবশ্যই এটা অনার্স মাস্টার্স লাইফে এই চিত্রগুলো এঁকে আসছেন। প্রান্তিক ব্যয় রেখাটা হয় এরকম। এখন আমি যদি মোট আয়, গড় আয়, প্রান্তিক আয় এগুলো আঁকতে যাই, তাহলে দুই ধরনের বাজার আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আবার অনেকগুলো প্রকার আছে। তো আয় সেক্টরটা আমরা যাচ্ছি না, আমরা চলে যাব আয়ের ক্ষেত্রে আলোচনাটা আমরা পরে করি, যদি সুযোগ থাকে। আজকে হবে, নাহলে সামনে কখনো হবে আর কি। আমরা আজকে আলোচনা করবো টিএফসি, এএফসি, টিভিসি, এভিসি। ওই আলোচনাগুলো কিন্তু আমাদের বাকি আছে, এখনো বুঝি নেই আমরা। আমি শিক্ষক মানুষ, আমি কলম উৎপাদন করব, মনে করেন বল পেন উৎপাদন করব। তো আমাকে কি করতে হবে? ডেকোরেশন করতে হবে, মেশিন কিনতে হবে, সেট আপ দিতে হবে, সব মিলে একটা খরচ আছে। মনে করেন 50,000 টাকা খরচ করলাম, মেশিন কিনে রুমে সেট আপ দিলাম, উৎপাদন করব আমি। উৎপাদন এখনো করি নাই, প্রথমবার আমি কলম উৎপাদন করব 10,000 পিস, কোয়ান্টিটি হচ্ছে 10,000 পিস। এখন এই 10,000 কলমের জন্য আমাকে র ম্যাটেরিয়ালস, কাঁচামাল নিতে হবে, লেবার নিতে হবে, রানিং একটা খরচ আছে, খরচ হইলো 10,000 টাকা, খরচ হইলো 10,000 টাকা। তাহলে মোট ব্যয় কত দাঁড়াইলো? 10,000 কলমের জন্য উৎপাদন ব্যয় দাঁড়াইলো 60,000 টাকা। দ্বিতীয়বার যদি আমি উৎপাদন বাড়াই, 15,000 কলম উৎপাদন করি, তাহলে কি আবার মেশিন কিনতে হবে? কথা বলেন, আবার মেশিন কিনতে হবে? না, মেশিন তো আমার আছেই। উৎপাদন বাড়াইলে এই ব্যয়টা বাড়বে, এটা কিন্তু বাড়তেছে না। উৎপাদন যদি আমি কমাই, এটা কমবে, এটা কিন্তু কমতেছে না, এটার কোনো পরিবর্তন হচ্ছে না। উৎপাদন না করলে এই ব্যয়টা হবে না। দ্বিতীয়বার যদি আমি কোয়ান্টিটি জিরো, একটা উৎপাদন না করি, তাহলে এই ব্যয়টা আমার হবে না, এটা জিরো। এটা তো হয়ে গেছে, এটার কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই হচ্ছে স্থির ব্যয়, দ্যাট মিনস মোট স্থির ব্যয়। দেখেন, এটা হচ্ছে মোট স্থির ব্যয়, টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট। এটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, এটা হলো পরিবর্তনীয় ব্যয়, মোট পরিবর্তনীয় ব্যয় বা মোট পরিবর্তনশীল ব্যয়। দুইটা মিলে হচ্ছে মোট ব্যয়। আশা করি আপনারা বুঝেছেন। টোটাল কস্ট ইজ ইকুয়াল টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। এখন আমি এই টোটাল কস্ট থেকে অ্যাভারেজ কস্ট আনতে পারবো। খেয়াল করি, টোটাল কস্ট ভাগ কোয়ান্টিটি, মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে হয় গড় ব্যয়। একটু আগে আমরা শিখছিলাম আজকের ক্লাসে। মোট ব্যয় কত? 60,000 টাকা। কোয়ান্টিটি কতগুলা? 10,000 পিস। ভাগ করলে কত হবে? 6 টাকা, 6 টাকা। এটি হলো গড় ব্যয় বা প্রতিটার ক্ষেত্রে ব্যয় বা একটা উৎপাদনের ক্ষেত্রে। এই এসি থেকেও আমরা টিসি আনতে পারবো, কিভাবে শিখেছি আজকে? অ্যাভারেজ কস্ট গুণ কোয়ান্টিটি। অ্যাভারেজ কস্ট হচ্ছে 6, কোয়ান্টিটি তো 10,000, তাহলে মোট ব্যয় কত হবে? 60,000 টাকা। এখান থেকে দেখেন, আমরা টিএফসি, টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির ব্যয় কত? 50,000। টিএফসি থেকে আমি এএফসি আনতে পারবো। এএফসি, অ্যাভারেজ ফিক্সড কস্ট, গড় স্থির ব্যয় ইজ ইকুয়াল মোট স্থির ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ। মোট স্থির ব্যয় কত? 50,000। মোট উৎপাদন কতগুলা করেছি আমরা? 10,000। ভাগ করলে কত আসবে? 5। এএফসি, অ্যাভারেজ ফিক্সড কস্ট, গড় স্থির ব্যয়। এই এএফসি থেকে আবার টিএফসি আনতে পারবো। টিএফসি ইকুয়াল এএফসি গুণ কিউ। এএফসি কত? 5, কোয়ান্টিটি হচ্ছে 10,000, 5 10 50,000, এটা হলো টিএফসি। আমি এখান থেকে আবার দেখেন, আমরা কি বললাম? এএফসি আনতে পারলাম, আবার ওই এএফসি থেকে আবার টিএফসি আনতে পারছি। এগুলো সূত্র। অ্যাভারেজ ফিক্সড কস্ট গুণ কোয়ান্টিটি, অ্যাভারেজ ফিক্সড কস্ট গুণ কোয়ান্টিটি, এএফসি গুণ কিউ ইজ ইকুয়াল টিএফসি। আবার খেয়াল করেন, এটা কি? টিভিসি, টোটাল ভেরিয়েবল কস্ট। টিভিসি থেকে এভিসি আনতে পারবো, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনীয় ব্যয় বা প্রতিটা বা একটা উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তনীয় ব্যয়। টিভিসি ভাগ কিউ। টিভিসি কত? 10,000। কোয়ান্টিটি কত? 10,000। টিভিসি 10,000, উৎপাদনের পরিমাণ কোয়ান্টিটি হচ্ছে 10,000। ভাগ করলে কত হবে? 1। এই টিভিসি থেকে আবার এভিসি থেকে টিভিসি আনতে পারবো। এভিসি গুণ
কিউ, এভিসি কত 1, কোয়ান্টিটি কত 10,000। তো 10,000 একে 10,000। তো দেখেন একটা খেয়াল করেন, এগুলো আমরা সবগুলো শিখেছি, এগুলোর চিত্র দেখবো, একটু খেয়াল করি। এসি ইকুয়াল কত পেয়েছি আমি 6, 6 ইজ ইকুয়াল, এফসি ইকুয়াল কত পেয়েছি 5 প্লাস এভিসি কত পেয়েছি 1, 1। অর্থাৎ এটা হলো এসি, এটা হচ্ছে এএফসি, এটা হচ্ছে এভিসি। যেমন আমরা শিখেছি টিসি ইকুয়াল টিএফসি যোগ টিভিসি, as like মোট ব্যয় ইকুয়াল মোট স্থির ব্যয় যোগ মোট পরিবর্তনীয় ব্যয়, অনুরূপভাবে গড় ব্যয় ইকুয়াল গড় স্থির ব্যয় যোগ গড় পরিবর্তনীয় ব্যয়। এখন দেখেন আমি এইগুলার চিত্র দেখাবো আপনাদেরকে, খেয়াল করি সবাই। টিএফসি ও এএফসি রেখাটাকে, টিএফসি ও এএফসি রেখা আপনাদের 5 মার্কসের কোশ্চেনে আসতে পারে। মোট স্থির ব্যয় ও গড় স্থির ব্যয় রেখা অঙ্কন করবো, ব্যাখ্যা করবো মোট স্থির ব্যয় ও গড় স্থির ব্যয় সম্পর্কে আলোচনা। তো সেভাবে ব্যাখ্যা দিতে হবে। টিএফসি ও এএফসি রেখা যেটা চাবে 10 মার্কসের ক্ষেত্রে যে যত বেশি লিখবেন, সঠিকভাবে যে যত বেশি গোছানো লিখবেন, তিনি তত বেশি মার্কস পাবেন। এটা হলো চাকরির পরীক্ষার ন্যাশনাল মেরিট লিস্ট। এটা এমন না যে আপনি 60 পাইলে পাস। আপনাকে যদি নিশ্চিত চাকরি করতে চান, প্রভাষক নিবন্ধনে সুপারিশ প্রাপ্ত হতে চান, কনফার্ম 75 যখন আপনি পাবেন আপনার চাকরি হবে বাংলাদেশের যে কোনো জায়গায়। 80 যখন পাবেন নিজ এলাকায় চাকরি হবে, নিজের জেলা নিজের থানায় যদি নিজের উপজেলায় যদি পোস্ট ফাঁকা থাকে সেখানেই আপনার পোস্টিং হবে। মার্কস যত কম পাবেন তত দূরে যাবেন। নিম্ন মার্কস পাবেন আপনাকে ওই বাড়ি, মনে করেন রাজশাহী, পাঠাবে হইলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, একদম বিল এলাকা। এদিকে দেখেন তো একটু ভালো করে পড়বেন, চাকরি হলেই হলো যেখানেই পাঠাক, দেশের যে কোনো প্রান্ত 2 বছর পর ট্রান্সফার হয়ে আসতে পারবেন, এখন সিস্টেম চালু হয়ে যাচ্ছে। তো এটা সুবিধা, আপনারা চাকরিটা ধরার চেষ্টা করেন। মিনিমাম 75 মার্কস পেতে হবে, ন্যাশনাল মেরিট লিস্ট। এখানে কোনো নাই যে 75 পাইলেই পাসটা আনা, 70 পাইলেই পাসটা আনা। এটার বিষয়টা হচ্ছে মনে করেন 200 জন প্রভাষক নেবে অর্থনীতিতে, 3 গুণ টেকাবে, 3 2 গুণে 600 জনকে ভাইবা ফেস করাবে। এই 600 জনকে উপর থেকে, অর্থাৎ পরীক্ষা যারা রিটেন দিয়েছেন তাদের মধ্য থেকে সর্বোচ্চ মার্কস প্রাপ্ত উপরে 600 জনকে নিয়ে নিল। তাহলে ওইটার মিনিমাম স্কোর আসলো 74। উপরে 600 জনের মধ্যে হাইস্ট স্কোর 85 বা হাইস্ট স্কোর 87 আর লোয়েস্ট স্কোর হচ্ছে 74। তো 74 বা 74 75 আপনি পাইলেন মানে আপনার চাকরি কনফার্ম। কি বোঝা গেছে? তাদের মধ্যে আপনাকে একজন হতে হবে। তো অবশ্যই এটা হলো চাকরির পরীক্ষা, যেহেতু নির্দিষ্ট কোনো মার্কস নাই। এখানে প্রতিযোগিতা একটা, মনে করেন চাহিদা বিধি ব্যাখ্যা করো 10 মার্কস। কেউ চাহিদা বিধির মেইন কথাটুকু বললো, চিত্র ব্যাখ্যা দিল, আমি তো পরীক্ষা খুব ভালো দিছি, হইলো না কেন? আর একজন চাহিদা বিধি সুন্দর করে মেইন কথাটুকু বললে একটা অপেক্ষক থেকে সূচির ব্যাখ্যা দিচ্ছে, চিত্র আঁকছে, চিত্রের ব্যাখ্যা এবং সমালোচনা বা ব্যতিক্রম দিয়েছে। তো আপনি লিখছেন 10-এর মধ্যে আপনি 7 পেয়েছেন, উনি ভালো লিখছে আর একজন 9 দিয়েছি আমি টিচার, আমার যেটা ভালো লাগছে, যে ভালো লিখবে তাকে মার্কস দেবো না? আপনাকে প্রচুর লিখতে হবে, প্রচুর পড়তে হবে। এদিকে দেখি, এই জন্য আবারও বলছি, আমি আমার এখানে ভর্তি হবেন আমি এটা বলবো না। আমি ফজলার যে পরিশ্রমটা করব, আপনি কোর্স শেষে বলবেন স্যার যদি কোর্স ফি 5,000 টাকা নিত, স্যারের এটা হালাল হইতো। আমি এবারে কম হ্যাঁ কি বলতেছি যে হচ্ছে এটাতে কি রেজাল্টের জন্য কোনো মার্কস আছে? রেজাল্টের জন্য বলতে ওই যে অনার্স এর রেজাল্টের জন্য? না 1 মার্কসও নাই, এগুলা কোনো কাজে লাগবে না, ওগুলা ফালাই দেন। শুধু রিটেন। আপনার ন্যূনতম যোগ্যতা আছে, কলেজ লেকচার ওই অনুযায়ী আবেদন করছেন, ওই অনুযায়ী পরীক্ষা দিচ্ছেন, আপনার সার্টিফিকেটের মার্কস এখানে দেখবেন। বুঝতে পারছি? হয়তো বা ওই ভাইবা বোর্ডে একটু 19-20 হতে পারে, রেজাল্টের কখন কাউন্ট হবে? এখন শোনেন, আপনি 75 পেয়েছেন, আরেকজন 75 পেয়েছে, আরেকজনের রেজাল্ট হলো 3.21, আপনার রেজাল্ট হলো 3.20, তখন যদি বিবেচনা করে, বা আপনার রেজাল্ট হলো অন্যজনের রেজাল্ট হলো 2.75, আপনার রেজাল্ট হলো 3.21, নেবে তো 600 জন টিকে ছিল, তার মধ্যে 200 জনকে সুপারিশ প্রাপ্ত হবেন 200 জন। তাহলে 2 জনকে কি নিতে পারবে? কাকে নিবে?
যদি ভাইবা ভোটে ইনি পারফর্ম ভালো করে, স্বাভাবিক দুইজনই স্বাভাবিক পারফর্ম করে, অবশ্যই না চাকরিটা হবে, তখন মূল্যায়ন হবে, কিন্তু রিটেনের ক্ষেত্রে কোনো মূল্যায়ন হবে না। কি বুঝাতে পারছি? আমার কথা বুঝেছেন? যে প্রশ্ন করেছেন বুঝেছেন কি? টিএফসি ও এএফসি রেখা হাল ছাড়বেন না, 2.75 হয়েও পিসিএস ক্যাডার হয়, ঠিক আছে? হাল ছাড়বেন না, যুদ্ধ করবেন। রিজেক্ট যদি আল্লাহ পাক লিখে রাখেন অবশ্যই হবে। খেয়াল করি কোয়ান্টিটি টিএফসি মোট স্থির ব্যয়, টোটাল ফিক্সড কস্ট। মোট স্থির ব্যয়টা কিভাবে আসে? অর্থাৎ উৎপাদনের পরিমাণ বাড়ালে বা কমালে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না সেটাই তো স্থির ব্যয়, টোটাল ফিক্সড কস্ট। একটা উৎপাদনের ক্ষেত্রে স্থির ব্যয় 20 টাকা, দুইটা যখন উৎপাদন করি এই ব্যয়ের অংশটুকু পরিবর্তন হয় না, তিনটার ক্ষেত্রে এটা পরিবর্তন হয় না। অর্থাৎ উৎপাদন বাড়ালে বা কমালে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না সেটাই তো স্থির ব্যয়। উৎপাদন বাড়াচ্ছি কমাচ্ছি, ওই যে 50,000 মেশিন কিনছিলাম এটা তো কোনো চেঞ্জ হবে না, এটাই হলো স্থির ব্যয়। এখানে 20 টাকাই হলো স্থির ব্যয়। এএফসি একটু আগে শিখেছি আমরা, টিএফসি ভাগ কিউ, মোট স্থির ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে হবে গড় স্থির ব্যয়। খেয়াল করি একটা উৎপাদনের ক্ষেত্রে স্থির ব্যয় কত? 20, 20 ভাগ 1, কোয়ান্টিটি কত? 1, 20 ভাগ 1 কত? 20, 20 ভাগ 2 টিএফসি, টিএফসি ভাগ কিউ 20 ভাগ 2 কত হবে? 10, 20 ভাগ 3 6.67, 20 ভাগ 4 5, 20 ভাগ 5 20 ভাগ 5 4। খেয়াল করি দেখো টিএফসি রেখা, এদিকে কোয়ান্টিটি এদিকে টিএফসি, অর্থাৎ এদিকে আর ওদিকে বলতে ভূমি অক্ষে কোয়ান্টিটি উৎপাদনের পরিমাণ আর লম্ব অক্ষে মোট স্থির ব্যয়, টোটাল ফিক্সড কস্ট। 1 2 3 4 5 6, 2 3 4 5 6। আমি পরে তিনি আপনি থেকে তুমিতে চলে যাই, কেউ কিছু মনে করবেন না। 17.5 বছর হয়ে গেছে তো টিচিং প্রফেশনে, কেন জানি এরকমটা হয়ে গেছে, আমি পারি না, আপনি বেশিক্ষণ থাকতে পারি না, এটা স্বাভাবিকভাবে নেবেন। দেখেন এদিকে কোয়ান্টিটি ভূমি অক্ষে আর লম্ব অক্ষে কি মোট স্থির ব্যয়। মোট স্থির ব্যয় কত আছে? 10 20, অর্থাৎ সর্বোচ্চ স্থির ব্যয় তো একটাই 20 শুধু। একটা যখন উৎপাদন করি তখন স্থির ব্যয় 20, দুইটার ক্ষেত্রে স্থির ব্যয় 20, তিনটার ক্ষেত্রে স্থির ব্যয় 20, চারটার ক্ষেত্রে স্থির ব্যয় 20, পাঁচটার ক্ষেত্রে স্থির ব্যয় 20, ছয়টা তো যাইনি আমরা। তো এই যে বিন্দু সমূহ পাইলাম আমরা, এই বিন্দু সমূহ সংযোগ করে যে রেখাটা পাইলাম এটাই হচ্ছে টোটাল ফিক্সড কস্ট কার্ভ। কি এটা? টোটাল ফিক্সড কস্ট কার্ভ। অর্থাৎ টিএফসি রেখাটা হয় ভূমি অক্ষের সমান্তরাল। খেয়াল রাখবেন কি হয়? ভূমি অক্ষের সমান্তরাল, এই যে ভূমি অক্ষের সমান্তরাল হয়। এখন দেখবেন এএফসি রেখা, এদিকে কোয়ান্টিটি এদিকে হচ্ছে এফসি, অর্থাৎ ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে গড় স্থির ব্যয়, এভারেজ ফিক্সড কস্ট, এএফসি। দেখো 1 2 3 4 5 6, 2 3 4 5 6, 6 পর্যন্ত যাওয়ার দরকার নেই, আমরা 5 পর্যন্ত নিচ্ছি এখানে উদাহরণে। সর্বোচ্চ এএফসি কত? 20। খেয়াল করি 5 10 15 20, 10 15 20। একটা যখন উৎপাদন করি তখন এএফসি কত? 20, একটার ক্ষেত্রে হলো 20। দুইটা যখন উৎপাদন করি তখন এএফসি কত? 10। আমি এবারে আপনাদের এত কম ইয়েতে পড়াচ্ছি, জাস্ট একটাই, সারা দেশে একটা অবস্থান তৈরি হোক, আপনারাই বলবেন অমুক স্যার ভালো, জাস্ট সংখ্যা বাড়ানোর জন্য। এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব, ম্যাক্সিমাম রাই যদি আপনারা সফল, সর্বোচ্চ চেষ্টা করব। এটা আমার আপনাদের অর্জন না, আমার অর্জন। আপনারা তো ব্যক্তিগত আজীবন করে খাবেন যদি হয়, এই কারণে মিনিমাম একটা ফি নিয়ে আমি জাস্ট এটাকে ছড়াই দিচ্ছি। তিনটা উৎপাদনের ক্ষেত্রে সারা জীবন আপনাদের কি থাকবো স্যার। জি, আপনারা যদি কাজে লাগাইতে পারেন, যদি কাজে লাগাইতে পারেন, আপনারা যদি সুযোগটা কাজে লাগাইতে পারেন। আমরা ছোটকালে আমি হাটে গেছিলাম, তো আমাদের রংপুরের পাশে হারাগাছ এক এলাকা আছে, বিড়ি তৈরি করে, বিড়ি। ওই বাজারে যা দেখতাম বিড়ি এমনি করে ছিটাই দিত, যারা লেবার কোয়ালিটির মানুষ তারা ধরতো, আগুন লাগায় টান ফ্রি। ব্যান্ড পার্টি দিয়ে যেত, ঢাক ঢোল বাজনা মিউজিক কত কি করে, একটা বিভিন্ন অঙ্গভঙ্গি করে বিড়ি তারা এই মুখে দিয়ে টানতো, এই করতো, দেখাইতো এইভাবে খাইতে হয়। যখন অভ্যাস হয়ে গেল তখন 2.5 টাকা প্যাকেট লাগাইলো,
তারপরে 5 টাকা প্যাকেট। কি বুঝা গেছে? এখন তারা কোটি কোটি টাকার মালিক। অর্থাৎ প্রচারের ক্ষেত্রে একটু কৌশল করতে হয়, বিধায় এই সুবিধাটা আপনারা পাচ্ছেন, মনে করেন এটা ফ্রি, ওই বিড়ি কোম্পানির মতো। দেখেন এদিকে 3টে উৎপাদনের ক্ষেত্রে কত 6.67, 5, 6, 7, অর্থাৎ 7 এর একটু নিচে। 4টার ক্ষেত্রে কত 5, 5টার ক্ষেত্রে হচ্ছে 4, এই যে 5 এর একটু নিচে। এই যে বিন্দু সমূহ পাইলেন, এই বিন্দু সমূহ সংযোগ করে যে রেখাটা পাচ্ছেন, এটা হচ্ছে এফসি এভারেজ ফিক্সড কস্ট কার্ভ। ইয়েস, একটু মিউট করবেন প্লিজ। আপনি মিউট করা, আনমিউট থাকলে একটু সমস্যা হচ্ছে অন্যদের, হয়তোবা যারা পিন করতে পারেনি তাদের পেইন হচ্ছে। যখন না বুঝবেন কথা বলবেন অবশ্যই। অর্থাৎ এএফসি রেখাটা এরকম হবে না, কিন্তু এরকম না। এএফসি রেখাটা হচ্ছে এইভাবে দেখবেন, এইভাবে আসবে আসবে না, আমার হাত নামতেই থাকবে, কিন্তু নিম্নগামী থাকবে। এই যে নিম্নগামী কিন্তু আছে, খেয়াল করে নিম্নগামী আছে, এই শেপে যাচ্ছে, নিচে নামতেছে। কিন্তু যদি এইভাবে সমান্তরাল দেন তাহলে কিন্তু ভুল। এটা কিন্তু শেষ মাথা কিন্তু ভূমি অক্ষের সমান্তরাল হয়ে গেছে, ভুল। নিম্নগামী থাকবে, তবে এদিকে বেশি হারে নামছে, আস্তে আস্তে কম করে কমতেছে। অর্থাৎ বেশি হারে, এইরকম বেশি হারে কমতেছে না, খারাপ ভাবে নিচে নামতেছে না। আশা করি আমি বুঝতে পারছি। এটা হচ্ছে এএফসি রেখা। এখন আমরা দেখব টিভিসি ও এভিসি রেখা। এই দুটা চিত্র দেখে আজকের ক্লাসটা আমি শেষ করব। কেমন যাচ্ছে ডেমো ক্লাস আপনাদের? প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি মিলছে? স্যার গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, গড় জিনিসটা কি স্যার? একটা জি স্যার, আলহামদুলিল্লাহ প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি পাইছি। গড়ে মনে করেন আপনি 50টা বিক্রি করছেন, জি স্যার, এক একটা এক এক দামে বিক্রি করছেন। 50টা থেকে আয় হয়েছে 1000 টাকা, 50টা জি। বিক্রি করে দাম পাইছেন, টোটাল দাম পাইছেন 1000 টাকা। তাহলে গড়ে কত পাইলেন, মানে প্রতিটার ক্ষেত্রে কত পাইলেন? প্রত্যেকের ক্ষেত্রে জি স্যার। 1000 ভাগ 50, জি স্যার। 1000 ভাগ 50, তাহলে প্রতিটার ক্ষেত্রে যেটা পাইলেন সেটা হলো গড়। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার স্যার। এদিকে দেখেন টিভিসি ও এভিসি রেখা। টিভিসি ও এভিসি রেখা খেয়াল করি। কোয়ান্টিটি টিভিসি এভিসি ইকুয়াল টিভিসি ভাগ কিউ। যখন একটা উৎপাদন করি তখন টিভিসি 20, দুইটা উৎপাদনের ক্ষেত্রে টিভিসি হলো 28, তিনটার ক্ষেত্রে হলো 36। উৎপাদন বাড়ালে যে ব্যয় বাড়ে, উৎপাদন কমালে যে ব্যয় কমে, অর্থাৎ যে ব্যয় পরিবর্তন হয়, উৎপাদনের পরিমাণ পরিবর্তন করা হলে যে ব্যয়ের পরিবর্তন হয়, সেটি হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় বা পরিবর্তনশীল ব্যয় বা পরিবর্তনীয় ব্যয়। তাহলে উৎপাদন বাড়াচ্ছি, ব্যয় বাড়তেছে। 4টার ক্ষেত্রে হলো 56, 5টার ক্ষেত্রে 100। একটা সামঞ্জস্য রেখে নেওয়া। প্লিজ মিউট করেন, আপনি মিউট করেন, মিউটটা আপনার একটা নয়েজ আমার কানে আসে। একটা যখন উৎপাদন করি তখন টিভিসি হলো 20 ভাগ 1 কত হবে 20। দুইটা যখন উৎপাদন করি তখন মোট ব্যয় হচ্ছে, মোট পরিবর্তনশীল ব্যয়, এটা মোট ব্যয় তো না, মোট পরিবর্তনশীল ব্যয়। টিভিসি কত 28, 20 ভাগ 2 14। তিনটে উৎপাদনের ক্ষেত্রে টিভিসি হচ্ছে 36, 36 ভাগ 3 12, 3 12 36, 56 ভাগ 4, এই যে 56 ভাগ 4, উপরে 56, টিভিসি 56, কোয়ান্টিটি 4, 4 14 56, 100 ভাগ 5 20। টিভিসি রেখা খেয়াল করি সবাই। এদিকে কোয়ান্টিটি ভূমি অক্ষে, লম্ব অক্ষে হচ্ছে টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট। দেখি 1 2 3 4 5। তারপরে টিভিসি হচ্ছে 100 পর্যন্ত আছে সর্বোচ্চ, খেয়াল করি 20 40 60 80 100, 20 40 60 80 100। একটা যখন উৎপাদন করি তখন টিভিসি হচ্ছে 20, একটার ক্ষেত্রে টিভিসি হচ্ছে 20, দুইটার ক্ষেত্রে টিভিসি হচ্ছে 28। দেখেন এটা হলো 20, এটা 40, আমরা এখানে 30 একটু নিচে হলো 28। তিনটে উৎপাদনের ক্ষেত্রে হলো 36, এটা যদি 30 হয় তাহলে 36 হবে, এই জায়গাটা একটু আইডিয়া করে নিচ্ছি। চারটা উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে 56। দেখেন 40 আর 50, 40 আর 60 মাঝামাঝি হলো 50, 56 হবে এই জায়গাটা। পাঁচটার ক্ষেত্রে হলো 100। যখন একটা উৎপাদন করে নি তখন টিভিসি 0, উৎপাদনের পরিমাণ 0, টিভিসিও 0। এই যে মূল বিন্দু হতে এই বিন্দু সমূহ সংযোগ করে যে রেখাটা পাচ্ছি সেটাই হচ্ছে টিভিসি রেখা। আশা করি আপনারা বুঝেছেন। এখন দেখেন এভিসি রেখা, এটা হবে ইউ আকৃতির। এভিসি রেখা ভূমি অক্ষে উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ, লম্ব অক্ষে
অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনশীল ব্যয় বা গড় পরিবর্তনশীল। দেখেন 1, 2, 3, 4, 5, গড় পরিবর্তনশীল ব্যয় কত? 20 পর্যন্ত। 5, 10, 15, 20। একটা যখন উৎপাদন করি তখন এবিসি কত? 20। দুইটার ক্ষেত্রে এবিসি হলো 14, 15 এর একটু নিচে। তিনটার ক্ষেত্রে এবিসি হচ্ছে 12, এই যে এই জায়গাটায় 10, 11, 12, 13, 14, 15 এরকম 13, 14, তারপরে হচ্ছে পাঁচটার ক্ষেত্রে হলো, চারটার ক্ষেত্রে হলো 14, পাঁচটার ক্ষেত্রে হচ্ছে 20। এই যে বিন্দু সমূহ পাইলাম, এই বিন্দু সমূহ সংযোগ করে যে রেখাটা পাইলাম, এটি হইলো অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ। আশা করি আপনারা বুঝেছেন। কেমন গেল প্রথম ক্লাস, ডেমো ক্লাস আপনাদের? আলহামদুলিল্লাহ স্যার, দারুণ ছিল স্যার, ভালো ক্লাসটা লেগেছে? দারুণ ছিল। আর স্যার এত কিছু একদিনে স্যার। আরো পাবেন, ভর্তি হলে বুঝবেন, আরো দিতে জি। হবে, কারণ সময় তো হাতে নেই, আপনাদেরকে প্রচুর করতে হবে। প্রত্যেকটা চিত্র আমি প্রকাশ্য দেখাই দেবো এইভাবে, এবং জি, আমি স্যার। চাই আপনারা আমার থেকে ভালো টিচার হবেন সারা দেশে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, অনার্স লাইফে আমি যাদেরকে পড়াইছি বিভিন্ন জেলায় আমার স্টুডেন্টরা এখন তারা টিচার, তারা পড়ায়। তো আপনারা তো টিচার হয়ে টিচার হতে চাচ্ছেন, অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করে করতেছেন, সবকিছু পড়ে আসছেন। আমি জাস্ট আবার দেখাই দেবো স্টুডেন্টের অভাব কোথায় আপনারা ভালো করে জানেন। এখনো আপনাদের গায়ে, অনেকের গায়ে স্টুডেন্টের গন্ধ আছে। আপনি ব্যাক বেঞ্চে বসে বা স্টুডেন্ট বেঞ্চে বসে অবশ্যই অনেক কিছু স্যারকে বলতে পারেনি, আপনার মনের কথা কি ছিল স্যার বুঝতে পারে নাই। এই জিনিসগুলো মাথায় অনুধাবন করে একজন ভালো শিক্ষক হবেন। বাংলাদেশের যারা আমরা আছি, ইনশাআল্লাহ যারা স্যার, দোয়া পড়াচ্ছি রাখবেন। বিভিন্ন ভাবে, তাদের থেকে ভালো শিক্ষক হবেন। ঠিক আছে, আপনাদেরকে প্রচুর শ্রম দিতে হবে, প্রচুর। আর আমি বলি ডেমো ক্লাস আপনারা চাইলে আমি দিব, আসলে ডেমো ক্লাস কি হলো, আমাকে ব্যাগ ঘিয়ার করে পিছনে আনা হলো। তো আপনারা যদি চান আমার এখানে ভর্তি হতে চান, আমাকে মেন্টর মানতে রাজি হন। তো সময় না নিয়ে খুব দ্রুত ভর্তি, আজকালের মধ্যেই সব সমাধান করে পরশুদিন থেকে আপনারা রেগুলার ক্লাস করেন, নট ডেমো ক্লাস। না স্যার, আপনি বুঝতে পারছি? 45 মিনিটে যেটা দিতেছেন ওইটা নিতেই তো, ওইটা করতেই তো আমাদের 1-2 দিন সময় জি লাগবে। জি জি, একটা চাপ থাকবে, হ্যাঁ একটা চাপ থাকবে। আমি আপনাদের জন্য আরো শ্রম দেব, আপনারা অ্যাক্টিভ হন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে, আল্লাহ হাফেজ।